হ্যালো ভিউয়ার্স, সিদ্ধুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রায়তওয়ারি বন্দোবস্ত। এই রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, প্রশ্ন হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। এই রায়তওয়ারি বন্দোবস্তের উপরে একটা টিকা লিখতে হবে। তা ব্রিটিশরা এদেশে আসার পর পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ এবং তারপরে দেওয়ানি লাভ 1765 সালে দেওয়ানি লাভ করে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজস্ব আদায়ের অধিকার, সেই অধিকার অর্থাৎ দেওয়ানি লাভ, সেই দেওয়ানি লাভ করে। এর আগের একটি ভিডিওতে আমি দেওয়ানি লাভের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, দেওয়ানি লাভের পর তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করে যে বাংলাদেশ থেকে কিভাবে রাজস্ব আদায় করা হবে, এবং এক্ষেত্রে হেস্টিংস প্রথমে 1 শালা বন্দোবস্ত, পরে 5 শালা বন্দোবস্ত এবং কর্নওয়ালিসের সময় গিয়ে 10 শালা বন্দোবস্ত অর্থাৎ 10 বছরের জন্য জমি বন্দোবস্ত করা হয়। এবং শেষ পর্যন্ত 1793 22শে মার্চ তিনি এদেশের মানে বাংলাদেশের জমিদারদের সাথে চিরকালের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের সাথে। কিন্তু ভারতের অন্যান্য অঞ্চলে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়নি। ভারতের এক এক অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ইংরেজরা এক এক ধরনের অভিনব ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে। ইংরেজরা দক্ষিণ ভারত অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সি, যেটা ছিল তাদের প্রধান একটা ঘাঁটি, সেই মাদ্রাজ প্রেসিডেন্সিতে তারা সেখানে শুরু করে রায়তওয়ারি বন্দোবস্ত। কথাটির ভিতরে কিন্তু এর মানে লুকিয়ে আছে। দেখো, রায়ত কথার মানে কৃষক, কৃষকদের বলা হয় রায়ত। তা রায়তদের সাথে জমি বন্দোবস্ত করা হয়। যেমন বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত কাদের সাথে করা হয়েছিল জমিদারদের সাথে। কিন্তু দক্ষিণ ভারতে জমিদার থাকছেন না। কেন থাকছে না? দেখো, দক্ষিণ ভারতের জমিদারদের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। যা রয়েছে দক্ষিণ ভারতে সেটা রয়েছে নায়করা। সেই বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্গারা প্রথা আছে, অর্থাৎ যে অমর নায়ক বা নায়করা সেখানে আবির্ভূত হয়েছিলেন, তারা কিন্তু ঠিক জমিদার নয়। তাদের সাথে জমি বন্দোবস্ত করতে চাননি ইংরেজরা। তারা চেয়েছিল যে দক্ষিণ ভারতের সরকার মানে ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের সাথে সরাসরি রাজস্ব নির্ধারণ করবে বা রাজস্ব লেনদেন করবে। এই জন্য প্রতিটা রায়তের মাথা পিছু তার জমির পরিমাণ অনুযায়ী তার একটা রাজস্ব নির্ধারিত হয়েছিল, এবং সেই রায়ত সরাসরি সরকারের কাছে রাজস্ব জমা দেবে। এখানে মাঝখানে না থাকবে জমিদার, না থাকবে কোনো মধ্যস্বত্বভোগী। এই ব্যবস্থাকে বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত, যেটা 1822 বা 22 সাল নাগাদ স্যার টমাস মনরো এবং আলেকজান্ডার রিড এই দুজনে এই মাদ্রাজ প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলে তারা এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন। তা রায়তওয়ারি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে সরাসরি কৃষকের সাথে জমি বন্দোবস্ত করা। এখন এই সম্পর্কে মানে এই রায়তওয়ারি বন্দোবস্তের শর্তগুলো কি, এর সুবিধা কি, এর অসুবিধা কি, সবকিছু নিয়ে আমি এর আগে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব, তারপরে আমরা নোটস নিয়ে আলোচনা করব। 1757 যখন পলাশির যুদ্ধ হয়, তারপরে কোম্পানি 1764-তে দেওয়ানি লাভ করে বক্সারের যুদ্ধের পর। দেওয়ানি অর্থাৎ বাংলাদেশের ভূমি রাজস্ব আদায় করার অধিকার। এখন কোন ভাবে ভূমি রাজস্ব আদায় করা হবে তার জন্য প্রথমে তারা 1 শালা বন্দোবস্ত চালু করে হেস্টিংস। তারপরে 5 শালা বন্দোবস্ত অর্থাৎ 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয় ইজারাদারদের হাতে। যে বেশি রাজস্ব দিতে পারবে তার কাছে জমিগুলোর দায়িত্ব দেওয়া হয়। তারপরে 10 শালা বন্দোবস্ত চালু করা হয় এরপর 1790-তে, এবং 1793-তে গিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারদের সাথে। কিন্তু এগুলো বাংলা, বিহার, উড়িষ্যাতে হয়েছিল। কিন্তু ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যখন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, তখন কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা হবে এটা নিয়েও কিন্তু অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চলে। দক্ষিণ ভারতে সেইভাবে জমিদারের বা জমিদারদের অস্তিত্ব খুব কম ছিল। এই খুব কম থাকায় এছাড়া বাংলাদেশে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল তার অনেক অসুবিধা দেখা দিয়েছিল। এইসব কারণে ইংরেজরা দক্ষিণ ভারতে বিশেষ করে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তারা এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করে, অর্থাৎ সরাসরি কৃষকের সাথে জমি বন্দোবস্ত দেয় এবং কৃষক নিয়মিতভাবে রাজস্ব সরাসরি সরকারের হাতে প্রদান করবে। তাহলে জমির অধিকার দেওয়া হচ্ছে কৃষককে সরাসরি। এখানে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, ইজারাদার থাকছে না, জমিদার থাকছে না, অর্থাৎ রায়ত বা কৃষকের সাথে সরাসরি জমি বন্দোবস্ত করা হচ্ছে।
একে আমরা বলছি রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 সালে স্যার টমাস মনরো তিনি এই মাদ্রাজ প্রেসিডেন্সিতে শুধুমাত্র মাদ্রাজ অঞ্চলটি বাদে পার্শ্ববর্তী যে জায়গাগুলি ছিল একবার দেখে নাও, মাদুরাই, কানাড়া, কুর্নুল, রায়পুর, কোয়েম্বাটুর, মালাবার, চিংলিপোর্ট, এই অঞ্চলগুলোতে তিনি এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। এবং রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃত বিষয় হচ্ছে যে কৃষকের সাথে সরাসরি জমি বন্দোবস্ত। তাই ডক্টর বিপান চন্দ্র তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে রায়তওয়ারি বন্দোবস্তে চাষি যে জমির মালিক, প্রকৃত মালিককে চাষি, এই বিষয়টাই প্রতিষ্ঠিত হয়। তা এই ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। এরপরে দেখো পটভূমি। তা পটভূমি বললাম যে চিরস্থায়ী বন্দোবস্ত তার আগে বাংলাদেশে প্রবর্তন করা হয়েছিল, তার অনেক অসুবিধা ছিল, সেই সব কারণে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু এখানে চালু করা হয়নি। এছাড়া দক্ষিণ ভারতের জমিদারদের অস্তিত্ব কম থাকায় জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করা হয়নি, সরাসরি কৃষকদের সাথে করা হয়। এরপরে দেখো শর্তাবলী। তাহলে কি কি শর্ত আছে এখানে, কৃষকের সাথে কি কি শর্ত রাখা হলো? প্রথম শর্ত যে দখলই সত্ত্ব ভোগ করবে, জমি দখল পাবে কৃষকেরা, এবং কৃষকেরা নির্দিষ্ট সময় অন্তর সরকারকে নির্দিষ্ট হারে রাজস্ব দেবে। কতটা হারে রাজস্ব দেবে? যে মানে জমিতে যে ফসল উৎপাদিত হবে তার 45 থেকে 55 ফসল কৃষক সরাসরি সরকারকে রাজস্ব দেবে। এখন জমির উৎপাদন অনুযায়ী জমিগুলোকে আবার 9 ভাগে কিন্তু ভাগ করা হয়েছিল। আর এই একবার রাজস্ব নির্ধারণ করার পর 20 থেকে 32 বছর পরে গিয়ে আবার পুনরায় ওই রাজস্ব পরিবর্তন হবে, তার আগে নয়। 20 থেকে 32 বছর ওই একভাবে কিন্তু জমির ওই রাজস্ব থাকবে, অর্থাৎ 45 থেকে 55 রাজস্ব তাকে দিতে হবে। তো এগুলো ছিল তার শর্তাবলী। এরপরে দেখো রয়েছে সুফল। সুফল আর কুফল, অর্থাৎ এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করার পরে সুফলটা কি এলো? সুফল হলো এই যে জমি নিয়ে যে দুশ্চিন্তা ছিল ইংরেজ সরকারের, সেই জমি নিয়ে যে ভুল বোঝাবুঝি তার অবসান হয়। দেখো ভুল বোঝাবুঝি এর আগে কিন্তু বাংলাদেশে অনেকবার হয়েছে, 1 সালা, 5 সালা, 10 সালা চিরস্থায়ী এরকম করতে হয়েছে। তো এই ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে, এবং কি হচ্ছে যে এখানে জমিদার থাকছে না, কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, অর্থাৎ কৃষকদের উপর যে জোর জুলুম করার যে ব্যাপারটা ছিল বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্তে আমরা দেখেছি, সেই ব্যাপারটা থাকছে না। অর্থাৎ কৃষকদের উপর যে শোষণ করা হতো সেই শোষণটা কিন্তু আর করা যাচ্ছে না, বা কৃষকদের উপর শোষণটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং জমি থেকে কৃষকদের উচ্ছেদ করাটাও বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জমিদারা ইচ্ছা মতো কৃষকদের উচ্ছেদ করে দিতেন জমি থেকে এবং বেশি হারে রাজস্ব আদায় করতে। তাই এইগুলো একেবারেই থাকছে না এই রায়তওয়ারি বন্দোবস্তে, এটাই কিন্তু এর সুফল। আর এই যে কৃষকদের সাথে জমি বন্দোবস্ত করা হচ্ছে, কৃষক হচ্ছে গরিব কৃষক, অর্থাৎ তাকে ওই জমি চাষ করতে গিয়ে নতুন করে ভূমিদাস নিয়োগ করার ক্ষমতা তার থাকছে না। এই কারণে ভূমিদাস প্রথার উচ্ছেদ হচ্ছে। ভূমিদাস প্রথার উচ্ছেদ হচ্ছে জমিদারি বন্দোবস্তের একটা সুফল। এবার কুফলটা কি? দেখো এখানে জমিদার থাকছে না ঠিকই, মধ্যস্বত্বভোগী থাকছে না ঠিকই, কিন্তু ইংরেজ কর্মচারীরা তো থাকছে। তারা যখন রাজস্ব আদায় করছে তখন তারা জোর জুলুম করছে, বেশি করে রাজস্ব আদায় করার চেষ্টা করছে, অর্থাৎ তাদের অত্যাচারের শিকার হচ্ছে কিন্তু কৃষকেরা। এছাড়া এই রায়তওয়ারি বন্দোবস্তে 45 থেকে 55 রাজস্ব দাবি করা হয়েছিল, অর্থাৎ অনেক বেশি, মানে রাজস্বের হার ছিল অত্যাধিক বেশি। এছাড়া খরা, বন্যা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ হলেও, ফসল না হলেও তাকে রাজস্ব দিতে হবে। তাহলে এক্ষেত্রে ওই রাজস্ব দিতে গিয়ে ওই রায়ত বা ওই কৃষককে মহাজনের কাছ থেকে টাকা ধার করতে হতো, এবং মহাজনের ওই সুদের জালে সে জড়িয়ে পড়তো, ঘর বাড়ি বিক্রি করে ওই মহাজনের টাকা তাকে শোধ করতে হতো। এইভাবে কিন্তু কৃষকেরা শোষিত বা নিপীড়িত হচ্ছিল। জমির দখলের অধিকার দেওয়া হয়েছে কৃষককে, কিন্তু জমির মালিকানা সত্ত্ব দেওয়া হয়নি। মালিক ছিল কিন্তু ইংরেজ কোম্পানি। তাই ডক্টর রমেশচন্দ্র দত্ত, ভারতীয় একজন জাতীয়তাবাদী অর্থনীতিবিদ, তিনি বলছেন যে রায়তওয়ারি বন্দোবস্তের ভিতর দিয়ে এই কৃষক বা রায়তেরা দারিদ্র পীড়িত, জর্জরিত হয়ে পড়েছিল। তো এই হচ্ছে মূল বিষয় রায়তওয়ারি বন্দোবস্ত, যেখানে কোথায় সেই 1820 সালে টমাস মনরো চালু করছেন, কোন জায়গায়, মাদুরাই, কানাড়া, কুর্নুল, রায়পুর, মালাবার এই অঞ্চলে। পটভূমিটা কি? চিরস্থায়ী বন্দোবস্ত এখানে চালু করা যাচ্ছে না, জমিদার নেই বলে, তাই এখানে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছে। এর শর্তাবলীগুলো কি এবং এর সুফল কি কুফল কি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে এই বিষয় পর ভাবে। তা এই নোটসটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের একটি প্রশ্ন। এরপরে আরেকটি প্রশ্ন আছে মহলওয়ারি বন্দোবস্ত, দুটো একসাথেও দিতে পারে, আলাদা আলাদা দেওয়ার সম্ভাবনাই বেশি।
আমি এই দুটি প্রশ্ন এর পরের যে ভিডিও আমি নিয়ে আসবো সেটা কিন্তু মহলবাড়ি বন্দোবস্তের উপরে, অর্থাৎ এই দুটি প্রশ্ন করলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। তাই এই যে মহলবাড়ি বন্দোবস্তের যে এর যে উত্তর, যে অ্যান্সার 250 ওয়ার্ডের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। রায়তওয়ারি বন্দোবস্ত, দ্য রায়তওয়ারি সেটেলমেন্ট। প্রথমে এর সমস্যাটা দেখাতে হয়েছে। সমস্যাটা দেখো, অষ্টাদশ শতকের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ইংরেজ শাসন সম্প্রসারিত হলে ওইসব অঞ্চলে কী ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হবে তা নিয়ে সমস্যা দেখা দেয়। ইতিমধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি প্রকট হয়ে উঠতে থাকলে কোম্পানির কর্তারা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে মোহমুক্ত হয়ে নতুন কিছু করার চিন্তা করেছিলেন। এছাড়া এইসব অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কোনো উপায় ছিল না, কারণ এইসব স্থানে বাংলার মতো কোনো বৃহৎ জমিদার শ্রেণী ছিল না। এইসব স্থানে জমিদারেরা ইংরেজদের বিরুদ্ধে প্রবল সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, সুতরাং এইসব বিরুদ্ধবাদী জমিদারদের সঙ্গে কোনো বন্দোবস্তে আসা কোম্পানির পক্ষে সম্ভব ছিল না। তো এখানে তোমরা প্রথমে এটাকে পয়েন্ট করে লিখবে সমস্যা। এরপরে দেখো রয়েছে শর্তাবলী, অর্থাৎ এই রায়তওয়ারি বন্দোবস্তের যে প্রধান প্রধান শর্তগুলি কী ছিল সেই শর্তগুলি এখানে দেখো 1 2 3 4 করে এখানে পরপর লেখা আছে। তোমরা এখানে এগুলো দেখে দেখে ঠিক এরকম 1 2 3 4 করে করে এখানে লিখবে, এবং এখানে তোমরা স্ক্রিনশট করে লিখতে পারো বা দেখে দেখে লিখে নিতে পারো। এর পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, মানে পয়েন্ট করে লিখবে সুফল। এই সুফলগুলো কি আছে, এখানেও এরকম 1 2 3 4 এভাবে তোমরা এই সুফলগুলি লিখবে এখানে দেখে দেখে। তারপরে দেখো কুফল রয়েছে, সুফলের পাশাপাশি এর অনেকগুলো ত্রুটিও আমরা দেখতে পাই, সেই কুফলটা এখানে উল্লেখ করবে পয়েন্ট করে। কুফল, কুফলের ক্ষেত্রেও তোমরা এখানে 1 2 3 4 এভাবে পরপর লিখবে। 4 5 6 7 এখানে 7টা আছে ত্রুটি এখানে তুলে ধরা হয়েছে। তা তোমরা এখানে এই 7টা ত্রুটি এখানে পরপর লিখবে, লিখে এখানে তোমরা এটা শেষ করে দেবে। তো এই ছিল রায়তওয়ারি বন্দোবস্তের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।